আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা ফুটবল খেলা দেখেন বা ফুটবলকে পছন্দ করেন তারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী দল এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য লড়াই করছে, যেখানে তাদের গ্রুপ পর্বে ২টি ম্যাচ শেষ হয়েছে, আরও একটি ম্যাচ বাকি রয়েছে। অপরদিকে একই পরিসংখ্যান বা একই আপনার হচ্ছে ভারতের নারী ফুটবলদের জন্য। তো সেখানে এই টুর্নামেন্টে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ভারত অনূর্ধ্ব ২০ নারী দলের জন্য দু দলের জন্য কিন্তু সমান সুযোগ, বা দুজনের সামনে কিন্তু এখন দারুণ একটা সুযোগ অপেক্ষা করছে, যে এএফসি এশিয়ান কাপের অনূর্ধ্ব ২০ যে টুর্নামেন্টটি হচ্ছে সেখানে তারা মূল পর্বে খেলার জন্য। তো বাংলাদেশের কিন্তু একটা জিনিস দেখছেন আপনারা, হয়তো ফুটবলে কিন্তু অনেকটা উন্নতি হয়েছে, সেটা ছেলেদের বা মেয়েদের উভয় ক্ষেত্রেই। আর এই অনূর্ধ্ব ২০ এই দলটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের যে বর্তমান কোচ আপনার বাটলার, তো তার নেতৃত্বে কিন্তু অনেকটা আরো বেশি আগিয়েছে এবার। তো আপনারা কিন্তু ইতিমধ্যে দেখছেন যে এর আগে যে ম্যাচগুলো হলো শ্রীলঙ্কার সাথে, বা ওই ম্যাচগুলোতে কিন্তু ৬টা ৭টা ৮টা করে গোল দিচ্ছে বাংলাদেশ, এরকম একটা পরিসংখ্যান। আর ঠিক এরকমটা কিন্তু এবারে যে ম্যাচগুলো হচ্ছে সেখানেও কিন্তু দেখা গেছে। গত ম্যাচে বাংলাদেশ কিন্তু আপনার ৮ গোল দেয়। তো প্রথম ম্যাচে হচ্ছে আপনার ৩-১ গোল হয়, পরের ম্যাচে হচ্ছে ৮ গোল দেয়। তো সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের সামনে এখন সুযোগ রয়েছে যে এফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০-এর মূল পর্বে যাওয়ার। তো এর জন্য বাংলাদেশের আসলে কি পরিসংখ্যানে আছে বাংলাদেশ, তো এরপরে তাদেরকে কি করতে হবে, বা তাদের পয়েন্টের যে দরকার এখনো, সেটা তারা কিভাবে পূরণ করবে, বা কোন সমীকরণে বাংলাদেশ মূল পর্বে খেলবে সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রথমে আসি ভারতের ক্ষেত্রে, কারণ ভারত গ্রুপে আগেই আছে। গ্রুপ ডি তে রয়েছে ভারত, আর বাংলাদেশ রয়েছে গ্রুপ এইচে। তো ভারতের ক্ষেত্রেও কিন্তু এবার সুবর্ণ সুযোগই বলা চলে। তো বাংলাদেশ আর ভারত দুই প্রতিবেশী দেশের সামনে এখন সুযোগ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার। তো ভারত এখন পর্যন্ত এই গ্রুপে থেকে ম্যাচ খেলেছে ২টি, তার মধ্যে একটিতে তারা হচ্ছে জয় পায় এবং একটিতে তারা হচ্ছে ড্র করে। তো এই পরিসংখ্যানে থেকে ভারতের পয়েন্ট হচ্ছে ৪, এবং ২-এ থাকা ওই গ্রুপেরই মায়ানমারের পয়েন্ট সংখ্যাও হচ্ছে ৪। তো আর আরেকটা জিনিস বলে রাখি, তো এই গ্রুপের যারা হচ্ছে চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ গ্রুপে ১ নাম্বার হতে পারলে আপনার সরাসরি হচ্ছে মূল পর্বে খেলতে পারবে। আর যারা গ্রুপে ২ নাম্বার হবে, অর্থাৎ গ্রুপে রানার্স আপ হবে, তারা হচ্ছে দেখা যাচ্ছে ৮টা যে গ্রুপ, এই ৮ গ্রুপের মধ্যে থেকে এই ৮ গ্রুপের দ্বিতীয় যারা হবে, এই ৮টা দলের মধ্যে ৩টি দল খেলবে হচ্ছে আবার মূল পর্বে খেলার সুযোগ পাবে। তো সেক্ষেত্রে ভারত কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু সবাই চাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো ভারতের পয়েন্ট হচ্ছে ৪, মায়ানমারেরও বর্তমান পয়েন্ট হচ্ছে ৪। আর এদিকে ইন্দোনেশিয়া তারা ২ ম্যাচে দুটোতেই ড্র করে, যার ফলে তাদের পয়েন্ট হচ্ছে ২, কিন্তু তুর্কমেনিস্তানের কোনো পয়েন্টই নেই। তো এখান থেকে বলা যায় যে তুর্কমেনিস্তান একদমই হচ্ছে এই আসর থেকে বাদ পড়ে যাচ্ছে, তাদের আর কোনো সুযোগ নেই। এখন সুযোগ রয়েছে ভারত, আপনার মায়ানমার আর হচ্ছে ইন্দোনেশিয়ার মধ্যে। তো এই দুই দলের মধ্যে আবার হচ্ছে ভারত আর মায়ানমারেরই খেলা আছে শেষ ম্যাচটা, আর ইন্দোনেশিয়া আর তুর্কমেনিস্তান। তো ওই ম্যাচটাতে দেখা যাচ্ছে আহ, আমরা সবাই মানে ধরে নিচ্ছি যে ইন্দোনেশিয়া জয় পাবে, কারণ তুর্কমেনিস্তান অনেকটাই দেখা যাচ্ছে তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ। তো সেই ক্ষেত্রে ইন্দোনেশিয়ার এখন পয়েন্ট হচ্ছে ২, আর ওই ম্যাচটিতে যদি জয় পায় তাহলে তাদের পয়েন্ট হবে হচ্ছে ২ আর ৩-এ ৫, আর ভারত আর মায়ানমারের পয়েন্ট হচ্ছে ৪। সুতরাং এই ভারত আর মায়ানমারের এই ম্যাচ থেকে যারা জয় পাবে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে তখন ৭-এ, অর্থাৎ ভারত এবং মায়ানমারের যে জয়ী হবে তারাই মূল পর্বে খেলার সুযোগ পাবে। কিন্তু এখন কথা হচ্ছে, যদি এই ম্যাচটা দেখা যাচ্ছে ভারত এবং মায়ানমার কোনো দল জয় না পেয়ে হয়তো ম্যাচটা ড্র হলো, সেক্ষেত্রে পরিসংখ্যানটা কেমন হবে? তো ভারত আর মায়ানমারের পয়েন্ট যদি ম্যাচটি যদি ড্র হয়, তাহলে ভারত, মায়ানমার এবং ইন্দোনেশিয়া এই ৩ দলেরই পয়েন্ট হবে ৫ করে। সেক্ষেত্রে অবশ্যই
নজর রাখতে হবে গোল ব্যবধানের দিকে। দুঃখিত। তো যেটা বলতেছিলাম, তো সেই ক্ষেত্রে নজর রাখতে হবে গোল ব্যবধানের দিকে। আর গোল ব্যবধানের দিকে যদি আমরা এখন দেখি, তাহলে ভারতের গোল ব্যবধান হচ্ছে 7, মায়ানমারের 5 এবং ইন্দোনেশিয়ার 0। আর এদিকে তুর্কমেনিস্তানের সাথে দেখা যাচ্ছে প্রতিটি দলই বড় একটা জয় পাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি ইন্দোনেশিয়াকে ধরে নিই যে 3 গোল অথবা 4 গোলে তারা জিতবে, এটা আনুমানিক এটা ধরে নিচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু ইন্দোনেশিয়ার হচ্ছে আপনার গোল ব্যবধান হবে কিন্তু এই যে 3 অথবা 4, যে কয় গোলে জিতবে তারা। তো এটা যদি হয় সেক্ষেত্রে ভারত এবং মায়ানমারের সাথে কিন্তু কম্পিটিশন হবে কখন, যদি ভারত হেরে যায় মায়ানমারের সাথে, সেক্ষেত্রে ভারতের এখন 7 থাকলে পারে, যদি 2 গোলের ব্যবধানে হারে তাহলে তাদের গোল ব্যবধান চলে আসবে 5-এ। আর সেক্ষেত্রে কিন্তু মায়ানমার কিন্তু পরের রাউন্ডে চলে যাবে। আর যদি ড্র হয় সেক্ষেত্রে ভারতের 7 পয়েন্টই থাকবে। তো এই ক্ষেত্রে ইন্দোনেশিয়া যদি তুর্কমেনিস্তানকে 7 গোলে অথবা 7 গোলের বেশি ব্যবধানে হারায়, সেক্ষেত্রে আপনার ইন্দোনেশিয়া হচ্ছে কোয়ালিফাই করবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। আর অন্যথায় ভারতেরই সুযোগ থাকবে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার। তো এখন এক কথা যদি বলা যায় তাহলে ভারতই হচ্ছে মূল পর্বে খেলার একটা সুযোগ পাবে, বা তারাই যাচ্ছে এই গ্রুপ থেকে। তো এখন যদি আসি বাংলাদেশের গ্রুপে, তো বাংলাদেশের মেয়েদের আসলে কি অবস্থা। বাংলাদেশে রয়েছে এইচ গ্রুপে। আর এইচ গ্রুপে বাংলাদেশের অন্য 3টি প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ কোরিয়া, লাওস ও হচ্ছে তিমুর লেস্তে। তো এই 3টি দল এবং বাংলাদেশ, এই 4 দলের মধ্যে যারা প্রথম স্থানে থাকবে তারা হচ্ছে সরাসরি আপনার এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। আর বাকি যে 3 দল থাকবে, এই 3 দলের মধ্যে 2 দল বাদ, আর দ্বিতীয় নাম্বার দলে যারা থাকবে তারা তখন সুযোগ পাবে আপনার বাকি যে 3টি দল নেওয়া হবে সেই 3 দলের মধ্যে। তো বাংলাদেশের সামনে এখন কতটা সুযোগ, তো বাংলাদেশের 2 ম্যাচে 2টিতেই তারা জয় পেয়েছে, তো সেক্ষেত্রে তাদের পয়েন্ট 6। অন্যদিকে দক্ষিণ কোরিয়ারও 2 ম্যাচে 2টি জয়, তাদের পয়েন্ট সংখ্যাও 6। আর এদিকে হচ্ছে লাওস আর হচ্ছে তিমুর, তো এই 2টা দল আবার হচ্ছে একটাও জয় পায়নি, সো তাদের কোনো পয়েন্ট নাই। তো সেক্ষেত্রে এই নিচের 2টি দল বাদ, এদের আসলে আর কোনো সুযোগ নেই মূল পর্বে অংশগ্রহণ করার। এখন সুযোগ রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। তো আবার কিন্তু এই বাংলাদেশ আর দক্ষিণ কোরিয়ার মধ্যে কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে যে এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে কারা, বাংলাদেশ নাকি দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া। তো এই জায়গাতে বাংলাদেশের সামনে কিন্তু সুযোগটা একটু বেশি দক্ষিণ কোরিয়ার থেকে। তো সমীকরণটা কি বলছে এইখানে হচ্ছে বাংলাদেশ 2টিতে জয় পায় এবং দক্ষিণ কোরিয়াও 2টিতেই জয় পায়। পয়েন্টও আছে হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়ারও 6, বাংলাদেশেরও 6। এখন আমরা কিন্তু জানি যে যদি পয়েন্ট সমান সমান হয় সেক্ষেত্রে গোল ব্যবধানের দিকে দেখা হয়। তো এই ম্যাচটির এই 2 দলের গোল ব্যবধানও সমান, অর্থাৎ দুজনেরই গোল ব্যবধান 10 করে। এখন তাহলে কি দেখা হবে, এখন দেখা হবে কে কতটি গোল করেছে, অর্থাৎ কোন দল প্রতিপক্ষকে কত বেশি গোল দিয়েছে। এই জায়গাটাতে বাংলাদেশ রয়েছে এগিয়ে, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের পয়েন্ট সমান, গোল ব্যবধানও সমান, যার কারণে এখন দেখা হচ্ছে যে কোন দল কতটি গোল করেছে। এখন যদি বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া এই ম্যাচটিতে বাংলাদেশ জয় পায় তাহলে এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ, যদি দক্ষিণ কোরিয়া জয় পায় তাহলে মূল পর্বে খেলবে দক্ষিণ কোরিয়া। কিন্তু ম্যাচটি যদি ড্র হয় সেক্ষেত্রে কি হবে, এখন কথা হচ্ছে ম্যাচটি যদি ড্র হয় সেক্ষেত্রে বাংলাদেশ যাবে মূল পর্বে, কারণ এখানে পয়েন্ট সমান সমান, যদি ড্র হয় তাহলে সমানই থাকবে, গোল ব্যবধানও সমান, সেক্ষেত্রে যদি ড্র হয় গোল ব্যবধানও কিন্তু সমানই থাকবে। এই ক্ষেত্রে দেখা হবে কোন দল প্রতিপক্ষকে কতটি গোল করেছে, আর সে জায়গাতেই এগিয়ে রয়েছে বাংলাদেশ। এখন গোল ব্যবধানের ক্ষেত্রে যদি আসি,
বাংলাদেশ এখন পর্যন্ত এই ম্যাচে দুটি ম্যাচ, এই টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছে। এই দুই ম্যাচে বাংলাদেশ গোল করেছে 11টি, অপরদিকে দক্ষিণ কোরিয়া গোল করেছে 10টি। অর্থাৎ বাংলাদেশ কিন্তু এইখানে এক গোলে কিন্তু এগিয়ে রয়েছে। তো যদি এই ম্যাচটা দেখা যাচ্ছে ধরেন যদি 0-0 ড্র হয় তাহলেও কিন্তু বাংলাদেশ 11টি গোলেই থাকলো, আর দক্ষিণ কোরিয়া কিন্তু 10 গোলেই থাকবে। আবার যদি 1-1 গোলেও ড্র হয় সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ দেখা যাচ্ছে 11 গোল, আর ওই এক গোলে 12 গোল হবে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার তখন 10 আর ওই একে 11 গোল হবে। অর্থাৎ বাংলাদেশের সামনে এখন সুযোগটা বেশি, এই কারণে বাংলাদেশ যদি জিততে পারে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাহলেও তারা কোয়ালিফাই করবে, আবার যদি ড্র করে সেক্ষেত্রেও তারা কোয়ালিফাই করবে। কিন্তু একমাত্র বাদ পড়তে পারে যদি হেরে যায়। আর এখানে যদি বাংলাদেশ দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার কাছে হারলো, কিন্তু দেখা যাচ্ছে 1 গোলের ব্যবধানে যদি হারে বা 2 গোলের ব্যবধানেও যদি হারে, সেক্ষেত্রেও বাংলাদেশের সামনে কিন্তু একটা এক্সট্রা সুযোগ থাকবে। এখন এই সুযোগটা কিভাবে থাকবে, আর তার আগে বলে নিই, বাংলাদেশ যদি বড় ব্যবধানে হারে তাহলে এই সুযোগটা কিন্তু আর থাকছে না। কিন্তু যদি কম ব্যবধানে হারে সেক্ষেত্রে সুযোগটা কোথায়? এইখানে সুযোগটা হচ্ছে, আমরা জানি যে 8টা গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ালিফাই করবে বা মূল পর্বে খেলবে। তো ওই 8টা দল আর বাকি 3টা দল নেওয়া হবে আরও। এই 3টা দল নেওয়া হবে প্রতিটি গ্রুপের, অর্থাৎ 8টা গ্রুপের রানার্স আপ যে দল থাকবে 8টা, এই 8টা দলের মধ্য থেকে নেওয়া হবে বাকি 3টা দল। তো এক্ষেত্রে বাংলাদেশের যেহেতু 6 পয়েন্ট, সুতরাং অন্য অন্য যে আরও 7টা গ্রুপ আছে এই 7 গ্রুপের যদি রানার্স আপের যদি হচ্ছে এই 6 পয়েন্টে না থাকে বা 6-এর নিচে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশই হচ্ছে পরবর্তী রাউন্ড বলতে আপনার সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। আবার যদি এরকম হয় যে দুঃখিত, তো কোথায় ছিলাম জানি, তো বাংলাদেশের সামনে যে সুযোগটি ছিল যে ড্র আপনার যদি হারে, তো যদি হারে সেক্ষেত্রে যদি কম ব্যবধানে হারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে 8টা যে দলের বাইরে আরো 3টা দল নিবে, সেই 3 দলের মধ্যে থেকে কিন্তু আপনার পরবর্তী রাউন্ডে যাওয়ার বা এফসির মূল পর্বে খেলার সুযোগ পাবে। তো যাই হোক, একটু সমস্যা হচ্ছিল, কথা মনে হচ্ছে। তো বাংলাদেশ আর ভারতের যে ম্যাচটা, এই ম্যাচটা আপনারা কালকে দেখতে পাবেন। আর কালকেই এই বিষয়টা সম্পর্কে চূড়ান্ত জানা যাবে যে আসলে কোন দল মূল পর্বে খেলবে আর কোন দল বাদ পড়লো। তো সেক্ষেত্রে বাংলাদেশ ভারত এবং মায়ানমারের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল আপনার দুপুর 3টা 30 মিনিটে। আর বাংলাদেশ যে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে, তো বাংলাদেশ আর দক্ষিণ কোরিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে হচ্ছে আপনার আগামীকাল 3টায়। তো এই ম্যাচটিতে বাংলাদেশের কিন্তু যে যারা ফুটবল ভক্ত বা বাংলাদেশের ফুটবলকে যারা দেখে ভালোবাসে তারা হয়তো মিস করতে চাইবে না, কারণ বাংলাদেশের সামনে একটা কিন্তু সুযোগ, বাংলাদেশ বড় একটা সুযোগ বলা চলে, খালি সুযোগ না, এটা অনেক বড় একটা সুযোগ। আর বাংলাদেশ কিন্তু ইতোমধ্যে ফুটবলে কিন্তু ধীরে ধীরে অনেকটাই আপনার অগ্রগতি হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ যে জাতীয় ফুটবল দল সেখানেও কিন্তু হামজা চৌধুরী সহ আরও কিছু যারা আছে তারা দেখা যাচ্ছে বিদেশি অর্থাৎ প্রবাসী ফুটবলার, এই ফুটবলারদের অন্তর্ভুক্ত করার পরে কিন্তু বাংলাদেশের কিন্তু এখন সুসময় বলা চলে। তো এখন দেখা যাক কতদূর কি হয়। তো যাই হোক, সবাই এই ম্যাচটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা বাংলাদেশের সাথে যে দক্ষিণ কোরিয়ার ম্যাচটি দেখবেন, যদি সম্ভব হয় মাঠে গিয়ে তো যাই হোক, অনেক কথাই বললাম। তো বাংলাদেশের সামনে এক কথা যদি বলা চলে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি জয় পায় অথবা ড্র করে তাহলে বাংলাদেশ এশিয়ান কাপের এএফসি এশিয়ান কাপের অনূর্ধ্ব 20-এর মূল পর্বে খেলার সুযোগ পাবে। তো এখন দেখা যাক আগামীকাল 3টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কি ফলাফল আনে বাংলাদেশের অনূর্ধ্ব 20 ফুটবল দল। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর সেই পর্যন্ত
অপেক্ষায় থাকলাম বাংলাদেশের খেলাটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।